হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সোমনাথ স্যার ম্যাথস ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। দেখো, এসএসসি ফেজ 13 এর বেশ কিছু কোশ্চেন আউট অফ সিলেবাস এসছে এবং সেটা নিয়ে তো আমাদের বিভিন্ন রকম আন্দোলন তো এইসব জারি আছে। তো ম্যাথামেটিক্সে একটা নতুন টপিক অ্যাড করা হয়েছে। দেখো, পরিবর্তনই আমাদের জীবনের নিয়ম, কিন্তু হঠাৎ করে জীবনে যদি পরিবর্তন নেমে আসে তাহলে সেটা অনেক সময় আমাদেরকে অনেকভাবে প্রভাবিত করে। ঠিক যেভাবে ম্যাথামেটিক্সের এই যে নতুন কিছু প্যাটার্ন এসছে, সেখানের বিভিন্ন টপিক থেকে আমরা কোশ্চেন দেখতে পাচ্ছি, যেটা অনেকটাই ছাত্রছাত্রীদের মনে শঙ্কা তৈরি করে দিয়েছে। এবার পরীক্ষার টাইম আছে কম, তো এই হাতে কম সময়ে আমরা কিভাবে সেই যে পার্টিকুলারলি টপিক গুলোকে আমরা দেখবো বা আয়ত্ত করবো, তার জন্যই আমাদের একটা ক্ষুদ্র প্রয়াস। তো এবারের যে পরীক্ষাতে বা নতুন টাইপের যে কোশ্চেন, সেখানে মডিউলার অ্যারিথমেটিক থেকে কোশ্চেন এসছে। এই মডিউলার অ্যারিথমেটিকটা কি? নতুন প্যাটার্ন এবং নতুন ট্রেন্ডিং এ আছে কিন্তু এটা। তো মডিউলার অ্যারিথমেটিকটা আমরা আজকের ক্লাসে খুব সুন্দর করে বোঝার চেষ্টা করবো, একদম অল্প কিছুক্ষণের মধ্যে। কারণ এটা এমন কিছু নয় যে বোঝা যাবে না, একদম সহজ জিনিস। শুধুমাত্র একটু ভালো করে মাথা ঠান্ডা করে একটু বুঝে নিলেই হবে। একদম সহজ জিনিস আমি আরো সহজ করে তোমাদেরকে বোঝাবো, যাতে করে যদি এসএসসি সিজিএল বা আপকামিং এসএসসির কোনো এক্সামে এই চ্যাপ্টার বা এই টপিক থেকে কোশ্চেন আসে, তোমরা যাতে সেটা ছেড়ে না আসো, অ্যাটলিস্ট সেটা অ্যাটেম্প করতে পারো। অ্যাটেম্প কেন, এবং কারেক্টলি তোমরা করতে পারো। আর এই টপিক থেকে কোশ্চেন আসলে বেসিকের উপরেই আসবে। ঠিক আছে, তো এটা নিয়ে আমরা আজকের আলোচনা, মডিউলার অ্যারিথমেটিক ওয়ান শট। তাহলে চলো সহজ ভাষায় মডিউলার অ্যারিথমেটিককে বোঝার আমরা চেষ্টা করি। দেখো, মনে রাখতে হবে একটা সিম্পল জিনিস। কিরকম জিনিস? ধরো, তোমাকে আমি বললাম যে ঘড়িতে এখন বাজছে দুপুর 12টা, কিংবা ধরো সন্ধ্যে 7টা। তোমাকে যদি বলি ঠিক 8 ঘন্টা পরে আবার কত টাইম হবে? কি বললাম? ঘড়িতে আমার সময় হচ্ছে সন্ধ্যা 7টা। ঘড়িতে সময় হচ্ছে আমার সন্ধ্যা 7টা। একটা ঘড়ি আছে, সেটাতে সন্ধ্যে 7টা বাজছে। ঠিক আছে, তো এই 7টা এখন বাজছে, তো আমার এরপরে 8 ঘন্টা পরে কত হবে? তাহলে 8 ঘন্টা পরে তুমি কি বলবে? তুমি কি বলবে আমায় যে 15টা বাজবে? না, তুমি কি বললে? যে তুমি নিশ্চয়ই ভাববে যে ঘড়ি তো আমাদের 12 ঘন্টা করে হয়, তাই না? আমাদের ঘরের কথা বলছি, আমি ট্রেনের টাইম বলছি না। 7টার পরে যদি 8 ঘন্টা হয়, এই 15 ঘন্টাকে আমরা কি বলবো? যে রাত 12টার পরে আবার কি হয়েছে? 3টে বাজবে। অর্থাৎ তুমি বলবে ভোর 3টে। অর্থাৎ সন্ধে 7টার পরে 8 ঘন্টা পরে আমরা দেখতে পাচ্ছি 3টে বাজছে। অর্থাৎ ব্যাপারটা কি হলো? এইখানে যে ব্যাপারটা ঘটেছে, সেটাও একটা মডিউলার অ্যারিথমেটিকেরই একটা কনসেপ্ট কাজে লেগেছে। অর্থাৎ মডিউলার অ্যারিথমেটিক হলো এমন এক ধরনের অঙ্ক বা গণিত। মডিউলার অ্যারিথমেটিক হচ্ছে এমন এক ধরনের আমাদের চ্যাপ্টার বা টপিক, যেখানে কোনো একটা নির্দিষ্ট মানে পৌঁছে নেওয়ার পর এটা আবার রিপিট করতে থাকে, আবার ফিরে আসে ব্যাকে। ঠিক আছে, কি বললাম? ধরো, আমি একটা কথা বলছি যে আমি দেখতে পাচ্ছি যে আমাদের ঘড়িতে কি হয়? 12টা ঘন্টা হয়। এই 12টার পরে আবার এটা রিপিট করতে থাকে, 12টার পরে এটা রিপিট করতে থাকে। তাহলে আমি দেখতে পাচ্ছি যে ঠিক যখন 15 ঘন্টা হচ্ছে, 12র পরে এক্সট্রা 3 আবার রিপিট করেছে। ঠিক এরকমই আমরা যদি বলি, ঠিক সপ্তাহে 7 দিন পরে পরে আবার রিপিট করে না? যদি আমরা বলি যে আজকে আজকে সানডে, এখান থেকে ঠিক 23 দিন পরে, হ্যাঁ, 23 দিন পরে আবার কোন দিন হবে? তুমি জানো, আবার 7 দিন পরে কি হয়? সানডে হয়। তারপরে আবার সানডে পরে কি হয়? আবার সানডে আসবে। তাহলে আমাকে দেখতে হবে এই 23কে 7 দিয়ে ভাগ করলে কত এক্সট্রা আসছে। অর্থাৎ 2 দিন এক্সট্রা, 7 3 21, 2 দিন এক্সট্রা। তাহলে এই 2 দিন যদি এক্সট্রা হয়, তাহলে আমরা বলবো সানডে প্লাস 2, অ্যান্সার হয়ে যাবে কত? মন্ডে টুইসডে উত্তর। তাহলে এখানেও কিন্তু মডিউলার কাজ করলো। ঠিক আছে, এই মডিউলার জিনিসটা কি? এই মডিউলার জিনিসটা হচ্ছে এরকম জিনিস, এই যে জিনিসটা আমরা যদি বলি যে 15 আমরা পেয়েছি, ঠিক আছে, ঘড়ির অঙ্কটা দিয়ে আমি একটু সুন্দর করে বোঝাচ্ছি। তাহলে আমি কি বলেছিলাম? যে আমাদের কোনো জিনিস 15 আছে, 12 ঘন্টা পর পর চেঞ্জ হয়। বা আমি যদি ভাবি যে 15কে 12 দিয়ে ভাগ করলে কি, আমি কেন 15টা বাজছে এটাকে আমি 3টে বাজছে কি করে বলছি? যে 12র পরে আরো 3 আছে, অর্থাৎ 12র পরে এক্সট্রা 3 আছে, অর্থাৎ ভাগশেষ কত আছে? 3। বা আমরা বলতে পারি কি, এটা কি আমরা লিখতে পারি 15 কংগ্রুয়েন্স। এই যে চিহ্নটা দিচ্ছে 3টে, দেখো সমান চিহ্নের সাথে আরো একটা, এটাকে বলছি কংগ্রুয়েন্স। এটা 3, 15 কংগ্রুয়েন্স 3, 15 কংগ্রুয়েন্স 3 মড
12, এটাই লেখা যায়। মানেটা কি, আমরা যদি 15কে ভাগ করি 12 দিয়ে তাহলে আমরা 3 ভাগশেষ পাবো, এবং 3কেও যদি 12 দিয়ে ভাগ করি তখনও একই ভাগশেষ পাবো। কি বললাম, আমি 15কে 12 দিয়ে ভাগ করলে যা ভাগশেষ পাবো এবং 3 দিয়ে ভাগ করলে তাই ভাগশেষ পাবো। ঠিক আছে, কি বললাম, 15কে 12 দিয়ে ভাগ করলে যা ভাগশেষ পাবো এবং 3 দিয়ে ভাগ করলেও কিন্তু একই ভাগশেষ পাবো। আবারও বলছি, ঠিক আছে। তাহলে আমরা সুন্দরভাবে জিনিসটা বোঝার জন্য এইটা ভাবতে পারি, যদি এ মডিউলাস এ কংগ্রুয়েন্স বি ব্র্যাকেটে লেখা আছে মড এম, যত এইভাবে লেখা আছে, এর অর্থ এ কে যদি আমরা এটাকে বলা হয় এ কংগ্রুয়েন্ট বি, ঠিক আছে, এ হলো বি এর কংগ্রুয়েন্ট বা এ কংগ্রুয়েন্ট বি মডিউলো এম বা মড এম। এটা মানে কি, যে এ কে যদি আমরা এম দিয়ে ভাগ করি তাহলে যে রিমাইন্ডার আসবে, যে রিমাইন্ডারটা আসবে সেম রিমাইন্ডার আসবে বি কে যদি আমরা এম দিয়ে ভাগ করি, বি কে যদি আমরা এম দিয়ে ভাগ করি তখনও রিমাইন্ডার যেটা আসবে, এই দুটোই হচ্ছে সেম। এ কে এম দিয়ে ভাগ করলে যা রিমাইন্ডার বা ভাগশেষ, বি কে এম দিয়ে ভাগ করলেও সেম রিমাইন্ডার। এইটা হচ্ছে খুব সহজভাবে বোঝাতে গেলে। তাহলে দেখো 15কে যদি আমরা 12 দিয়ে ভাগ করতাম তাহলে 12 12, তাহলে আমরা 3 পাচ্ছি। এই 3টা এখানে লিখছি না, কিন্তু আমাদের বক্তব্য হচ্ছে কি, যে এমন এখানে হতেই পারে যে এইটা ভাগশেষ নাও হতে পারে, বা আমি এম দিয়ে এ কে ভাগ করছি, বি ভাগশেষ নাও হতে পারে। আমার বক্তব্য এ কে দিয়ে ভাগ করছি যে ভাগশেষ, বি কে দিয়ে ভাগ করছি সেই ভাগশেষ, এটাই হচ্ছে মডিউলারের নিয়ম। 3কে যদি আমরা 12 দিয়ে ভাগ করি, দেখো 12 0 0, তাহলেও 3 ভাগশেষ থাকছে। একই রকম ভাবে যদি আমরা বলি যে 17কে আমরা ভাগ করছি, 17কে আমরা 12 দিয়ে ভাগ করছি, তাহলে 17কে 12 দিয়ে ভাগ করে কত হবে, 12 12 5। তাহলে আমরা লিখতেই পারি 17 কংগ্রুয়েন্স 5 মড 12 লিখতেই পারি, কারণ 17কে যখন 12 দিয়ে ভাগ করবো তখন রিমাইন্ডার কত পাবো 5, আবার 5কে যখন 12 দিয়ে ভাগ করবো তখনও রিমাইন্ডার বা ভাগশেষ কত পাবো 5। তাহলে যখন এই দুটো সংখ্যাকে আমাদের ভাগ করার পরে সেম রিমাইন্ডার পাবে তখন আমরা করতে পারি। এই ব্যাপারটা আমাদের বুঝতে হবে। ক্লিয়ার। এবারে এই যে কংগ্রুয়েন্স, এই যে বলছে এই কংগ্রুয়েন্সের কিছু কিছু পার্ট আছে, কিছু কিছু বৈশিষ্ট্য আছে। কিরকম বৈশিষ্ট্য সেগুলো একটু বলে দিই আমরা। এদের মধ্যে এই কংগ্রুয়েন্সের তুলনাগুলো যদি বলতে হয়, সেটা হচ্ছে রিফ্লেক্সিভ হয়, রিফ্লেক্সিভ, সিমেট্রিক আর ট্রানজিটিভ। যদিও এত কিছু লাগে না, তোমাদের কিচ্ছু লাগবে না। আচ্ছা, তার আগে আরো একটা জিনিস বলে দিই। আমি এখানে একটা জিনিস বারবার বলছি, দেখো যখন আমরা বলছি এ কংগ্রুয়েন্স বি মডিউলার বললাম এম, অর্থাৎ এ কে এম দিয়ে ভাগ করছি, যা ভাগশেষ বি কে এম দিয়ে ভাগ করছে সেটাও ভাগশেষ। ঠিক আছে, তাহলে বলতে পারি আমরা, কি বলতে পারি আমরা এইভাবে ভাববো বা লিখবো। তোমরা একটু লিখে নাও চাইলে, চাইলে একটু লিখে নিতে পারো যে এটার মানে কি। যা বলতে পারি, আমি একটু সুন্দর করে লিখে দিচ্ছি। এটা মানে হচ্ছে যে এ এন্ড বি হ্যাভ দ্য সেম রিমাইন্ডার, ওকে, when divided by m। ঠিক আছে, আবার অন্যদিকে আমরা আরো একটা জিনিস বলতে পারি যে এ কে বি কে এম দিয়ে যখন ভাগ করব একই ভাগশেষ থাকবে। এটা ছাড়াও আমরা বলতে পারি, যদি আমরা এ বাই বি কে ভাগ করি, ঠিক আছে, যদি আমরা এ মাইনাস বি করি, তাহলে এই যে সংখ্যাটা পাবো ইজ ডিভিজিবল বাই এম, অর্থাৎ এ মাইনাস বি হচ্ছে এম দ্বারা ডিভিজিবল হবে। কি বললাম, এ এবং বি কি হবে, এ এবং বি কে যখন আলাদা আলাদা করে ভাগ করব সেম রিমাইন্ডার হবে এম দিয়ে ভাগ করলে, আর এ মাইনাস বি এটা সম্পূর্ণভাবে বিভাজিত হবে এম দিয়ে, এটাও আমরা বলতে পারি। মানে আমি যদি বলি যে ধরো 17 কংগ্রুয়েন্স 2 মড 5, এটা বললাম, কি তাহলে বলতে পারি, যদি 5 দিয়ে আমরা ভাগ করি 17কে, 5 দিয়ে যদি 17কে ভাগ করি, এখানেও 2 অবশিষ্ট, 5 দিয়ে যদি ভাগ করি তাহলে 2 রিমাইন্ডার, আবার 2কেও যদি আমরা 5 দিয়ে ভাগ করি সেখানেও 2 রিমাইন্ডার। এটা একটা 1 নম্বর বলতে পারি। বা এটা কি আমরা বলতে পারি কি, যে ভাই এই যে এইটা
এইটা যেটা আসছে না 15, দেখো সম্পূর্ণভাবে 5 দিয়ে বিভাজ্য। ঠিক আছে, এই যে 15, এই 15টা কি সম্পূর্ণভাবে 5 দিয়ে বিভাজ্য। এই হচ্ছে আমাদের সহজভাবে বলতে গেলে এটা। ঠিক আছে, এবার এর তিনটে পার্ট যেটা বলছিলাম যে কি রিফ্লেক্সিভ। রিফ্লেক্সিভ মানে কি, রিফ্লেক্সিভ হয়, সিমেট্রিক হয়, আর হচ্ছে আমাদের কি হবে রিফ্লেক্সিভ সিমেট্রিক SY MMATRIC সিমেট্রিক হয়। যদি আমরা দেখতে পাই প্রথমেও যা আছে পরেও তাই আছে, অর্থাৎ A কংগ্রুয়েন্স A মড M, অর্থাৎ এই একই সংখ্যা যদি থাকে তাহলে রিফ্লেক্সিভ বলা হয়। ঠিক আছে, আর যদি এরকম দেখতে পাই যে A মড A কংগ্রুয়েন্স B, যে চিহ্নটা এটাকে বলি আমরা কংগ্রুয়েন্স বা সর্বসম কংগ্রুয়েন্স। ঠিক আছে, A কংগ্রুয়েন্স B যদি যদি মনে রাখতে হবে, বা ইফ এটা মড M যদি হয় তাহলে আমরা এটাকে উল্টো দিকেও বলতে পারি, তাহলে দেন দেন আমরা এটাও বলতে পারি, কি বলতে পারি, কি বলতে পারি B কংগ্রুয়েন্স A মড M, আমরা এটাও বলতে পারি। এই দুটো জিনিসই আমরা বলতে পারি। ওকে, আবার অন্যদিকে ট্রান্সিটিভ, ট্রান্সিটিভে আমরা কি বলতে পারি, যদি ইফ A কংগ্রুয়েন্স B mod M and B congruence C mod M, দেন তাহলে আমরা বলবো কি A congruence C mod M, অর্থাৎ A মাইনাস B কে যদি M দিয়ে ভাগ করি, A মাইনাস B যদি M দিয়ে ভাগ যায়, B মাইনাস C যদি M দিয়ে ভাগ যায়, তাহলে A মাইনাস C ও M দিয়ে ভাগ যাবে। সহজভাবে বলতে গেলে A মাইনাস B M দিয়ে ভাগ যাচ্ছে, B মাইনাস B M দিয়ে ভাগ যাচ্ছে, তাহলে A মাইনাস C ও M দিয়ে ভাগ যাবে। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার, এই জিনিসগুলো আমাদেরকে জানতে হবে। এর সাথে আর কি জিনিস জানতে হবে আমাদেরকে, কি কি অপারেশন মডিউলার অ্যারিথমেটিকে হয়ে থাকে। ঠিক আছে, কি কি অপারেশন হয়ে থাকে, এই অপারেশন গুলো কি কি, ম্যাথমেটিক্যাল অপারেশন গুলো মনে রাখবো। যদি A কংগ্রুয়েন্স B ধরো মড M আছে, আর C কংগ্রুয়েন্স D মড M আছে, যদি এরকম দুটো থাকে, অর্থাৎ A মাইনাস B M দ্বারা ভাগ যাচ্ছে এবং C মাইনাস D M দিয়ে ভাগ যাচ্ছে। আবারও বলছি, মডিউলাস মানে হচ্ছে A কে আমি M দিয়ে ভাগ করব যা ভাগশেষ, B কে আমি M দিয়ে ভাগ করব একই ভাগশেষ। একই রকম ভাবে C কে আমরা M দিয়ে ভাগ করব যা ভাগশেষ, D কে আমরা M দিয়ে ভাগ করব সেই ভাগশেষ পাবো। যদি এরকম থাকে আমরা বলতে পারি A প্লাস C, এক নম্বর যে যোগ অ্যাডিশন প্রপার্টি A প্লাস C ইকুয়াল টু হয়ে যাবে B প্লাস D মড M। ওকে, মড M, অর্থাৎ A প্লাস C কে যদি M দিয়ে ভাগ করি যা ভাগশেষ, B প্লাস D কে যদি M দিয়ে ভাগ করি একই ভাগশেষ থাকবে। বিয়োগ সাবট্রাকশন, কি বলতে পারি আমরা, A মাইনাস C কংগ্রুয়েন্স B মাইনাস D মড M। একই জিনিস, A মাইনাস C কে M দিয়ে ভাগ করলে যা ভাগশেষ, B মাইনাস D কে ভাগ করলে একই ভাগশেষ। আর হচ্ছে মাল্টিপ্লিকেশন, জিনিসটা কি, একই রকম ভাবে AC কংগ্রুয়েন্স BD মড M। তো এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো আমাদেরকে জানতে হবে। এবারে কিছু এক্সাম্পল দিয়ে আমি জিনিসটাকে দেখাচ্ছি যে কিভাবে আমরা করব। ঠিক আছে, কিছু এক্সাম্পল দিয়ে দেখাই, কিচ্ছু নেই, সবটুকু বুঝতে পারবে। যদি কিছু বুঝতে না পেরে থাকো অবশ্যই জানাবে, আর যারা চ্যানেলটাতে নতুন অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও। ধরো আমাদের এখানে দেয়া আছে 103 গুণিত 98, ঠিক আছে, বলেছে এর মডিউলাস 10 এর মান কত। ঠিক আছে, ফাইন্ড দ্য ভ্যালু অফ, এইটা দিয়েছে কোশ্চেন। তা আর এরকমই কোশ্চেন কিন্তু জিজ্ঞেস করেছে বিভিন্ন, তুমি পণ্ডিত বা বিভিন্ন রকম মক গুলোতে তোমরা দেখতে পাবে এই ধরনের কোশ্চেন গুলোই দেওয়া রয়েছে, ফাইন্ড দ্য ভ্যালু অফ এটা। ধরো এই কোশ্চেনটা আমাদের দিয়েছে, তাহলে আমরা কেমন করে করব, এর অর্থ হচ্ছে আমরা, ঠিক আছে, এই পুরোটাকে আমি দেখব, এইটা যদি আমরা করতাম, এইটা কংগ্রুয়েন্স হবে কত, কার সাথে কংগ্রুয়েন্স হবে বলতো, এটা কার সাথে কংগ্রুয়েন্স হবে,
আমি যদি মড 10 করি তাহলে আমরা বলতেই পারি 10 দিয়ে যদি ভাগ করি, অ্যাকচুয়ালি এখানে যেটা থাকছে এটা দিয়ে ভাগ করি, তাহলে এটা দিয়ে ভাগ করলে কত ভাগশেষ থাকছে 3, তাহলে আমরা বলতে পারি এখানে 3 ভাগশেষ। তাহলে এটার সঙ্গে এটা কংগ্রুয়েন্সে থাকবে, কারণ এটাকে আমরা যদি 10 দিয়ে ভাগ করি, বা বলতে পারি যে আমরা মনে করব যে এখানে আছে x, তাহলে এইটা থেকে x কমালে এইটা 10 দিয়ে ভাগ যাচ্ছে, হ্যাঁ কি না? 103 মাইনাস x 10 দিয়ে ভাগ যাচ্ছে, তাহলে এখানে আমরা দেখতে পাবো কত ভাগশেষ থাকছে, এখানে ভাগশেষ থাকছে আমাদের কি 3। বা আমি এত কিছু না করে আমি ডাইরেক্ট এটা বলতে পারি যে এটাকে যদি 10 দিয়ে ভাগ করি, ঠিক আছে, এটার ভ্যালু বার করতে গেলে মড 10 এর উপর, তাহলে আমরা এটাকে 10 দিয়ে ভাগ করবো, ভাগশেষ কত 3, আর এটাকে যদি 10 দিয়ে ভাগ করি ভাগশেষ কত পাবো 9 10 90 8, তাহলে আলটিমেটলি পাচ্ছি কত 24। তাহলে আমরা এটাকে 10 দিয়ে ভাগ করলে তো 24 ভাগশেষ পাচ্ছি। তো এটাকে আমরা কিভাবে লিখতে পারবো? এটাকে আমরা লিখতে পারবো এরকম করে যে 103 গুণিত 98, ঠিক আছে, কংগ্রুয়েন্স 24 মড 10। কারণ এইটাকে আর এইটাকে যদি আমরা এইটার গুণফলকে যদি 10 দিয়ে ভাগ করি তাহলে ভাগশেষ পাবো 24, বা 24 কেও যদি আমরা বা ভাগশেষ পাবো আমরা কত 4, ভাগশেষ পাবো আমরা কত 4, ঠিক আছে। এখানে তো ভাগশেষ তো এখানে 24 পাচ্ছি, এই 24 তো আবার 10 দিয়ে ভাগ যাচ্ছে, একে আবার 4 দিয়ে ভাগ করবো আমরা, একে আমরা আবার 4 দিয়ে ভাগ করবো, ঠিক আছে। তো আমরা লিখতে পারি এখানে 10 দিয়ে ভাগ করবো, এখানে পাবো কত 4, তাহলে আলটিমেটলি ভাগশেষ কত 4, তাহলে এটাই হচ্ছে আমাদের উত্তর, অ্যান্সার কিন্তু এখানে 4, 24 নয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা কিভাবে লিখতে পারবো, এটাকে অনেক ভাবে লেখা যায়। আমরা এইভাবে লিখতে পারবো 10 দিয়ে যদি একে ভাগ করি কত পাবো 3, 10 দিয়ে যদি একে ভাগ করি 8, তাহলে আমরা এটাকে লিখতে পারি এরকম ভাবে কংগ্রুয়েন্স এটা, হ্যাঁ কি না, যে এটাকে আমরা ভাগ করছি 10 দিয়ে, 3 পাচ্ছি, এটাকে ভাগ করছি 10 দিয়ে কত পাচ্ছি 8, আবার 24, তাহলে এই 24 নিজে জিনিসটা 10 দিয়ে যদি ভাগ করি কত হবে 4, হ্যাঁ কি না, কারণ 24 কে যদি 10 দিয়ে ভাগ করি 4 পাবো না আমরা ভাগশেষ, বা এই দুটোর যে বিয়োগফল সেটা আবার 10 দিয়ে যাবে, হ্যাঁ কি না, বা বলতে পারি 20। তাহলে আমার বক্তব্য খুব সিম্পল, যদি এই ধরনের কোনো কিছু অঙ্ক দেয় তাহলে আমাদের প্রথম কাজ হবে কি আমরা দেখবো রিমাইন্ডার কি, যদি মড বার করতে বলে, যদি বলে এরকম ধরো বলেছে 8 গুণিত 12, ঠিক আছে, আমাদের কি বার করতে বলেছে যে মডিউলাস 5 যদি বার করতে বলে, তাহলে কেমন করে করব, তাহলে কিচ্ছু না, আমরা যদি এই যে 5 দিয়ে ভাগ করি কত পাবো, 5 দিয়ে ভাগ করলে কত পাচ্ছি 8 কে 3 ভাগশেষ, আবার এখানে পাবো কত পাবো 5 দুগুণে 10 2 ভাগশেষ, তাহলে গুণ করে পাচ্ছি 6। এই গুণফলটা দেখতে পাচ্ছি 5-এর থেকে বেশি আছে, তাহলে আবার আমি এটাকে কি করব ভাগ করে দেখবো, তাহলে 6 কে যদি আমরা 5 দিয়ে ভাগ করি কত পাবো ভাগশেষ 1, তাহলে আলটিমেটলি বলতে পারি আমাদের এর যে উত্তর অর্থাৎ 8 গুণিত 12 মডিউলাস কত 1, বা ডাইরেক্ট তুমি এটাও বলতে পারতে 8 12 96 কে যদি 5 দিয়ে ভাগ করতাম 5 19 95 হাতে রইল 1, এইভাবে আমরা করতে পারি। যদি বুঝতে না পারো আমি আরো একটু সহজ করছি বিষয়টাকে, আমি বলছি এখানে লেখা আছে যে হোয়াট উইল বি দা ফাইন্ড দা ভ্যালু অফ, এরকম যদি কোশ্চেন থাকে ফাইন্ড দা ভ্যালু অফ 24 মড 5, যদি এইটার উত্তর করতো যে এটার মান কত, 24 মড 5 মানে কি, তাহলে 24 কে আমরা 5 দিয়ে ভাগ করবো, 24 দিয়ে 5 কে ভাগ করলে কত পাবো ভাগশেষ 4, তাহলে ভাগশেষ পাচ্ছি কত, রিমাইন্ডার পাচ্ছি কত 4, তাহলে উত্তর হয়ে যাচ্ছে 4। যদি এটাকে আমাকে লিখতে হয়, ঠিক আছে, মডিউলার ফর্মে যদি লিখতে হয়, আমাকে মডিউলার অ্যারিথমেটিকের ফর্মে যদি লিখতে হয়, আমরা কি লিখবো 24 কংগ্রুয়েন্স 4 মড 5, কেন, কারণ এই দুটোর বিয়োগফল দেখো 20, যেটা 5 দিয়ে ভাগ যাচ্ছে, বা বলতে পারি 24 কে 5 দিয়ে ভাগ করে যে রিমাইন্ডার কত পাচ্ছি 4, সেই রিমাইন্ডার 4 কেও যদি 5 দিয়ে ভাগ করি সেই রিমাইন্ডারই পাবো কত 4, এই হচ্ছে ঘটনা। তাহলে তোমরা একটু বলে দাও, যদি আমরা 19 কে ভাগ করি বা 19 যদি বলি মড 6 তাহলে কত হবে, তাহলে 19 কে 6 দিয়ে ভাগ করলে কত হবে 3 6 18 রয়েছে কত 1, হ্যাঁ কি না, তাহলে বলতে পারি কত আমরা যে 19 কংগ্রুয়েন্স 1 মড 6 এইভাবে লিখতে পারি আমরা। যদি বলে এর ফাইন্ড দা অ্যান্সার বা ফাইন্ড দা ভ্যালু, তাহলে কি হবে এটা হবে 1। চলো একটা দুটো অঙ্ক করে নিই, তাহলেই বুঝতে পারবো, এর বেসিকের বাইরে খুব বেশি কিছু আসবে না, ঠিক আছে। যদি এইটুকু বুঝতে পেরে থাকি তাহলে করো অঙ্ক। কি বলেছে 17 মড 5, তাহলে 17 কে যদি মড 5 বলা হয় 17 কে 5 দিয়ে ভাগ করলে কত হবে অ্যান্সার,
তাহলে 17কে যদি 5 দিয়ে আমরা ভাগ করি কত হবে? 5 3 15 থাকছে কত? রিমাইন্ডার 2। তাহলে অ্যান্সার হবে এটার ভ্যালু হচ্ছে 2। 17 মড 5 মানে হচ্ছে 2। এগুলো একদম বেসিক কোশ্চেন, ঠিক আছে? যদি বলে এটাকে ফর্মে লিখতে হবে তাহলে কি লেখা যাবে বলো? 17 কংগ্রুয়েন্স 2 মড 5, বা 17 থেকে কত বিয়োগ করলে সেটা 5 দিয়ে ভাগ যাবে। 17 থেকে অপশন থেকে এটাও বলতে পারি যে 17 থেকে কত বিয়োগ করলে আমাদের সেটা 5 দিয়ে ভাগ যাবে। ওকে, নেক্সট পরেরটা, হুইচ ইজ দ্য ফলোইং ট্রু, কোনটা ঠিক? তাহলে কিভাবে করব আমরা? তাহলে আমাকে দেখতে হবে এই দুটোর বিয়োগফলটা 5 দিয়ে ভাগ যেতে হবে। তাহলে এখানে দেখতে পাচ্ছি বিয়োগফল কত? 11, 5 দিয়ে ভাগ যায় না। এখানে বিয়োগফল কত? 8, 5 দিয়ে ভাগ যায় না। এখানে বিয়োগফল কত? 9, 5 দিয়ে ভাগ যায় না। এখানে বিয়োগফল কত? 10, সেটা 5 দিয়ে ভাগ যায়। ব্যাস, তাহলে এটা হয়ে যাচ্ছে উত্তর। 12 কংগ্রুয়েন্স 2 বিয়োগ করলে কত হচ্ছে? 10, সেটা 5 দিয়ে ভাগ যায়। বা বলতে পারি 12কে 5 দিয়ে ভাগ করলেও যা ভাগ শেষ, 2কে 5 দিয়ে ভাগ করলেও সেই একই ভাগ শেষ থাকে, হ্যাঁ কি না? এইটুকু জিনিস আমাদের বুঝতে হবে। ক্লিয়ার? পরেরটা দেখো কি বলেছে, 8 + 9 মডুলাস 6। তাহলে আমরা দুটো ভাবে করতে পারি। আমরা এইভাবে করতে পারি, 8 + 9 মানে তো 6, 17, 17কে 6 দিয়ে ভাগ করব। তাহলে 6 2 12, কত পড়ে থাকছে? 5, তাহলে উত্তর হয়ে যাবে 5। বা আমরা এইভাবেও ভাবতে পারতাম, 8 + 9, তাহলে আমরা দেখব যে 8কে 6 দিয়ে ভাগ করলে কত থাকে? 2। আবার 9কে 6 দিয়ে ভাগ করলে কত থাকে? 3। তাহলে এখানে যেহেতু প্লাস চিহ্ন ছিল, এখানেও প্লাস চিহ্ন থাকবে। 8কে আমরা ভাগ করছি 6 দিয়ে, 2 পাবো। 9কে আমরা 6 দিয়ে ভাগ করব, 3 পাবো। তাহলে টোটাল করছি কত? 5, হ্যাঁ কি না? 5 তো আর 6 থেকে বেশি না, তাহলে এটাই হবে উত্তর। 6 থেকে বেশি থাকলে আমরা আবার দেখতাম। তাহলে এটা কোন ফর্মে করছি? আমরা কোন ফর্মে করছি? ওই যে a + b, এটা c + d কংগ্রুয়েন্স টু c + d যখন mod 6 হবে, এইভাবে এই ফর্মে করছি। চলো নেক্সট, দেয়া আছে কত? 17 - 4, এই 15 - 7 mod 4। তাহলে আমরা বিয়োগটা আগে করে দিয়ে করতে পারি, এইটার বিয়োগফলটা বার করে করতে পারি। কত পাবো আমরা? 8। তাহলে 8কে যদি 4 দিয়ে ভাগ করি তাহলে ভাগটা মিলে যাচ্ছে, কত পাচ্ছে এটা? বা আমরা এইভাবে ভাবতে পারি, 3 4 12, 15কে 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ 3, হ্যাঁ কি না? তাহলে 15 7 কংগ্রুয়েন্স টু 4 3 12, 3 পড়ে রয়েছে, 4 1 4, 3 7, 3 - 3, আনসার পেয়ে যাচ্ছে 0। ওকে, এগুলো একদম বেসিক লেভেলের অঙ্ক। আর এই থেকেই কোশ্চেন কিন্তু আসবে, শুধুমাত্র একটু নাম্বারগুলো কঠিন করে দেবে বা গুণ বা যোগ বাড়িয়ে দেবে। এর বাইরে দেবে না, এর বাইরে দিচ্ছেও না বা দেয়ও না। তারপরে কোশ্চেনটা দেখো কি বলেছে। দেখো, যদি কোনো নেগেটিভ সংখ্যার উপর মডুলাস বার করতে হয়, এটা কেমন করে করব? দেখো, আমাদেরকে সবসময় কি বার করে খুঁজতে হবে? আমাদেরকে একটা নন নেগেটিভ রিমাইন্ডার খুঁজে বার করতে হবে, ঠিক আছে? উত্তরটা সবসময় পজিটিভ রাখার চেষ্টা করবো, কিন্তু উত্তর তো নেগেটিভ আমরা রাখবো না, ঠিক আছে? তাহলে আমরা এইটাও বলতে পারি, তা আমরা এই যে -5কে 3 দিয়ে ভাগ করছি, ততক্ষণ আমরা দেখবো যতক্ষণ কি আসে, ততক্ষণ না আমরা পজিটিভ ভ্যালু পাই। আচ্ছা, কোনো জিনিসকে তাহলে আমরা কি করে যাব? প্রত্যেক 3 পর পর এটা তো আসবে, রিপিট করবে, তাই না? যেমন 7, মানে বছরের আমাদের সপ্তাহে 7 দিন, তাহলে 7 দিয়ে ভাগ করার পর যেটা থাকে সেটা দিয়ে আমরা যোগ করি, সেরকমই ব্যাপার আর কি। যদি -5, এটা খুব সহজে করার জন্য আমরা একটা করব যে এখানে যে মডিউলাস হতো যে 3 দিয়ে আমরা যোগ করতে থাকবো যতক্ষণ আমরা পজিটিভ পাবো, ঠিক আছে? তাহলে এখানে পাচ্ছি প্রথমে -2, -2 এর সঙ্গে আবার 3 যোগ করলে কত পাচ্ছি? 1, তাহলে আমাদের রিমাইন্ডার পাচ্ছি 1। বা বলতে পারি আমরা যদি -5কে ভাগ করি 3 দিয়ে, আমি যদি 1 দিয়ে করতাম, -3কে 3 পেতাম, তাহলে আমরা পাচ্ছি -2, অর্থাৎ আমাদের রিমাইন্ডারটা পাচ্ছি কত? এখানে মাইনাসে। তাহলে করা যাবে না। আমরা যদি এরপরে 2 দিয়ে করতাম, 3 দুগুণে কত হচ্ছে? 6, আমরা পেয়ে যাচ্ছি কত? +1, তাহলে রিমাইন্ডার হয়ে যাচ্ছে +1। আমাদেরকে ততক্ষণ করতে হবে এইভাবে দেখে যতক্ষণ আমরা পজিটিভে পাবো, ঠিক আছে? তো এই হচ্ছে বিষয় নেগেটিভ রিমাইন্ডার করা, নেগেটিভ সংখ্যার মডুলাস করার জন্য। বলছে হুইচ নাম্বার ইজ কংগ্রুয়েন্ট টু মডিউলো 4, কংগ্রুয়েন্ট টু 7। তাহলে 7 এর কংগ্রুয়েন্টে কে থাকবে যখন আমরা মডিউলো বলতে পারি? 4। তাহলে কিচ্ছু না, আমাদেরকে দেখতে হবে 7 এর সাথে কার ডিফারেন্সটা 4 দিয়ে ভাগ যায়। 7 এর কংগ্রুয়েন্টে কে থাকবে? 7 এর কংগ্রুয়েন্টে কে থাকবে যখন মডিউলো 4, ঠিক আছে? ক্লিয়ার? ভালো করে বুঝে দেখো। ক্লিয়ার? আমরা আবারও বলছি ব্যাপারটা কি, যখন আমরা দেখতে পাচ্ছি 7 এর কংগ্রুয়েন্ট বার করতে হবে, তাহলে এখানে আমাদের কিছু একটা রাখতে হবে। তাহলে কিছুই না, এই দুটো ডিফারেন্সটা 4 দিয়ে ভাগ যাবে, তাহলে এখানে কত হবে?
তাহলে এর সাথে 7 ডিফারেন্স করলে 3 4 দিয়ে যায় না, এর সাথে 7 ডিফারেন্স করলে 4 হয় 11 সাথে, তাহলে এটা 4 দিয়ে ভাগ যায়, তাহলে অ্যান্সার হবে 11। আমরা বলতে পারি 7 congruent to 11 mod 4। ক্লিয়ার? mod 4, ঠিক আছে। তারপরে কোশ্চেনটা দেখো 14, এখানে এটা কংগ্রুয়েন্স রয়েছে 14 কংগ্রুয়েন্স 172 mod x, এটা দেওয়া রয়েছে। তাহলে দেন x টেক দ্য ভ্যালু অফ x এর মানটা কত হবে? তাহলে কিচ্ছু না, এমন একটা সংখ্যা যেটা এদের ডিফারেন্সকে ভাগ করে। তাহলে 172 আর 14 ডিফারেন্সটা আমরা প্রথমে দেখব, কত পাচ্ছি 8, এখানে 1 1 2 5 আর 158, তাহলে 158 দিয়ে কোনটা ভাগ যায়? তাহলে 158 কে ভাগ করে কি 79, তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে কত? অ্যান্সার হয়ে যাচ্ছে x এর মান 79। ক্লিয়ার? 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 একই রকম ভাবে দেয়া আছে কি 73 mod x এই কংগ্রুয়েন্স x mod 13। তাহলে কিচ্ছু না, আমরা দেখতে হবে কোন দুটোর বিয়োগফলটা 13 দিয়ে ভাগ যাচ্ছে, কোন দুটোর বিয়োগফলটা 13 দিয়ে ভাগ যাচ্ছে এইটা আমাকে দেখতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যদি 54 করি, 54 আর 73 এর যে ডিফারেন্স, আমরা সবগুলো ডিফারেন্স দেখবো, অপশন টেস্ট করে নিলেই হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে বিয়োগ করলে কত হচ্ছে, এখানে দেখতে পাচ্ছি 19, 13 দিয়ে ভাগ যায় না। এখানে দেখতে পাচ্ছি কত 16, এটাও যায়, 6 যায় না ভাগ। এখানে দেখতে পাচ্ছি কত 18 যায় না। দেখতে পাচ্ছি দেখো এখানে পাচ্ছি 13, তাহলে এখানে ভাগ যাচ্ছে। তাহলে অ্যান্সার হয়ে যাবে কত? আবার বলেই দিয়েছে 55 আর 65 মধ্যে থাকবে x এর মানটা। তাহলে অ্যান্সার কত হবে? অ্যান্সার কত হচ্ছে 60। অ্যান্সার হচ্ছে কত? 60। ক্লিয়ার? বোঝা গেল? এই হচ্ছে বিষয়। পরের সংখ্যাটা দেখো, পরের সংখ্যাটা দেখো। এই ধরনের অঙ্কগুলো কিন্তু এই যে কোশ্চেনটা, এই কোশ্চেনটা কিন্তু তোমাদের এবারে যে ফেজ 13 এর পরীক্ষা এই ধরনের কোশ্চেন এসছে, এই একই ধরনের কোশ্চেন। তাহলে এখানে দিয়েছে কত 22 প্লাস 23 গুণিত 4 mod 97। তো কিভাবে করবো আমরা? তাহলে আমরা যদি এই দুটো সংখ্যায় যোগ করি কত পাবো? 55 গুণিত 4, 55 গুণিত 4 মানে 220। তাহলে 220 আমরা কত দিয়ে ভাগ করব? 97 দিয়ে ভাগ করবো, ব্যাস। 220 আমরা 97 দিয়ে ভাগ করলে কত? 7 গুণে 14, 4 হাতে 1, 9 2 18 1 19, 100 এটা। তাহলে পাচ্ছি এখানে 6, এখানে পাচ্ছি আমরা 6, 6 4 10 হাতে 1, 9 কে 10, এটা পাচ্ছি 26। তাহলে আমরা পাচ্ছি যে এটার উত্তর পাচ্ছি কত? 26। ব্যাপারটা সোজা, কিন্তু প্রথমবার যদি হঠাৎ করে তুমি পরীক্ষার হলে দিয়ে গিয়ে দেখো এরকম কোশ্চেন, তাহলে তুমি ভয় পেয়েই যাবে। ঠিক আছে, স্বাভাবিক সেটা খুব, কারণ নতুন প্যাটার্ন যদি একটু মানে কোনো রকম প্র্যাকটিস বা কোনো রকম ভাবে আইডিয়া না থাকে, তাহলে তো কঠিন লাগবেই, সেটা খুবই স্বাভাবিক। চলো তারপর একটা কি বলেছে, দ্য ভ্যালু অফ x স্যাটিসফাইং দিস, হ্যাঁ, কি 150x কংগ্রুয়েন্স টু 35 mod 31। ঠিক আছে, এইটা আমরা করব কিভাবে? তাহলে আমাকে বলতে হবে যে এখানে কোন জায়গাটাই বসালে, মানে আমি ব্যাপারটা হচ্ছে এটা কি, এইটা গুণিত x মাইনাস 35, এইটা হচ্ছে কি দিয়ে ভাগ যাবে? 31 দিয়ে ভাগ যাবে। এইটা হচ্ছে 31 ইন্টু সামথিং, ঠিক আছে, বা 31 ইন্টু সামথিং বা 31k, মানে এটা 31 দিয়ে ভাগ যায়। এবারে মানগুলো বসিয়ে দেখতে হবে, সেটা তো অনেক বড় হয়ে যাবে। তো আমি এখানে কি করছি দেখো, খুব সহজে ভাবতে পারি যে 150 গুণিত x, আমি যদি প্রথম অপশনটা নিই, অপশন এ, তাহলে এখানে পাচ্ছি 14 মাইনাস 35, হ্যাঁ কিনা? তাহলে আমাকে দেখতে হবে এইটা 31 দিয়ে যাচ্ছে কিনা। তাহলে আমরা খুব সহজে যেটা বলতে পারি, দেখো কিভাবে করবো। আমি দেখবো এখানে রিমাইন্ডার কত, এখানে রিমাইন্ডার 4, ঠিক আছে, এই দুটো পার্টের রিমাইন্ডার কত, এখানে রিমাইন্ডার কত। আমাদের আরেকটা জিনিস আমরা করতে পারি, যে আমি দেখতে পাচ্ছি এই পার্টটাতে রিমাইন্ডার 4 আছে, আমি দেখতে পাচ্ছি 35কে যখন 31 দিয়ে ভাগ করব, এখানে রিমাইন্ডার পাচ্ছি কত? 4। তাহলে আমাকে এই 150 গুণিত x একে ভাগ করতে হবে 31 দিয়ে, যাতে করে 4 ভাগশেষ থাকে, হ্যাঁ কিনা? যাতে করে 4 ভাগশেষ থাকে। তো কিভাবে করছি দেখো, অপশন এ যদি বসাই, 150 গুণিত 14 বা 31, এখানে 4 আনতে হবে। তাহলে 4 আনতে গেলে কত হবে? একে যদি আমরা ভাগ করি এটা দিয়ে, তাহলে এখানে রিমাইন্ডার পাবো কত? 26। 31 4 124 আর লাগবে 26, আর এখানে অলরেডি 14 আছে। ওকে,
এখানে অলরেডি 14 আছে। তো যদি পজিটিভ রিমাইন্ডারে জিনিসটা বড় হয়ে যায় তাহলে আমরা নেগেটিভ রিমাইন্ডার করেও ভাবতে পারি। ঠিক আছে, নেগেটিভ রিমাইন্ডার কত হবে? 31 থেকে কত কম? 5 কম। আর এখানে দেখতে পাচ্ছি কত, 31 থেকে কত কম? 11 কম। 11 কম না 21 কম, 14 আছে তো, তাহলে 21 কম। তাহলে এই দুটোই গুণ করলে আবার কত পাচ্ছি? 105। 105 কে 31 দিয়ে ভাগ করে দেখো কত রিমাইন্ডার পাচ্ছি। তাহলে 31 কে 105 দিয়ে ভাগ করলে 93, 93 12 105, তাহলে এখানে 12 কাছাকাছি রিমাইন্ডার আসছে, হবে না, কারণ আমার রিমাইন্ডার কত চাই? 4 চাই। বিতে 150 গুণিত কত, আমরা যদি 22 রাখি আবার 31 দিয়ে করি, তাহলে এটা করলে কত হচ্ছে? প্রথমে 26, বা উল্টো দিকে আমি ডাইরেক্ট বলতে পারি যে 31 5-এ 31 কে যদি আমরা 5 দিয়ে ভাগ করি, নেগেটিভ রিমাইন্ডারের কনসেপ্টটা দিয়ে করি, 31 5-এ কত হয়? 155। কত পাচ্ছে? 5, 5 কম আছে, তাহলে নেগেটিভ রিমাইন্ডার 5। আর এখানে কত? -11, তাহলে 5 11 55 পাচ্ছি। তাহলে 55 কে যদি 31 দিয়ে ভাগ করি, 55 কে যদি 31 দিয়ে ভাগ করি, তাহলে কত পাবো? 31 কে 31 22 পাচ্ছি। কত পাচ্ছি? 22 পাচ্ছি। হ্যাঁ কি না? পাচ্ছি কত? 22। ভালো করে বুঝে দেখো, পাচ্ছি কত? 22। ওকে, 22 না, 31 কে 31 24 পাচ্ছি। 24 পাচ্ছি রিমাইন্ডার। আচ্ছা, যদি 24 নিই আমরা, 150 গুণিত 24, তাহলে এখানে কত পাচ্ছি? -5। এখানে পাচ্ছি কত? -7। তাহলে 5 7 তে কত হয়ে যাচ্ছে? যোগ করলে, গুণ করলে, মাইনাস মাইনাসে প্লাস 35। সেটা আবার 31 এর থেকে কত হয়? বেশি, তাহলে 35 পেয়েই যাচ্ছে। বা দেখতে পাচ্ছি 35 কে আবার 31 দিয়ে ভাগ করলে কত পাচ্ছি? 4। তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে অ্যান্সার 24। নাহলে তোমরা গুণ করে করেও করতে পারো, একটু বড় হবে, ঠিক আছে, একটু বড় হবে, কিন্তু নেগেটিভ রিমাইন্ডার কনসেপ্ট দিয়ে করলে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে গেল। ক্লিয়ার? আশা করি বোঝা গেছে। নেক্সট পরেরটা, পরবর্তী দেখো। আচ্ছা, এতটাই ছিল। তো এইগুলো যদি করো, আমার মনে হয় আর বিশেষ কিছু করার প্রয়োজন পড়বে না। যারা যারা ক্লাসটা করলে বা দেখলে ভিডিওটা, যদি ক্লাসটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। আর এই ক্লাসটার পিডিএফ যদি কালেক্ট করতে হয়, সেটা তোমরা আমার সোমনাথ স্যার ম্যাথস অ্যাপ কিংবা আমার টেলিগ্রাম চ্যানেল থেকে সরাসরি পেয়ে যাবে। থ্যাংক ইউ এভরিওয়ান, দেখা হচ্ছে পরের ক্লাসে। তো আশা করি এই যে টপিকটা তোমাদের অনেকটাই হেল্প হলো। আবারও বলছি, মডিউলার অ্যারিথমেটিক এমন কিছুই না, কিন্তু যেহেতু আমরা এই ব্যাপারটাতে নতুন, তার জন্য আমাদের লাগছে, কারণ 7 দিন পর পর আবার নতুন ডেট আসে, তাই না? আজকে সোমবার, যদি বলি হঠাৎ করে 25 দিন পর কত আসবে, তাহলে 3 7 21 4 25, অর্থাৎ যদি আজকে সোমবার থাকে আবার 25 দিন পরে কত আসবে? +4, সোম +4। এইভাবে আমরা ক্যালেন্ডারের অঙ্ক করতাম। তো ক্যালেন্ডারের অঙ্কও কিন্তু মডিউলার অ্যারিথমেটিকের চিন্তা ভাবনার উপরই আমরা করতাম। এই হচ্ছে বিষয়। তো আশা করি ভালো লেগেছে। যারা বুঝতে পেরেছো সেটাও জানাবে, বুঝতে না পারলেও সেটাও আমাকে জানাবে, তাহলে আমি আরো একটা সহজ করে সেশনে পুরোটা করিয়ে দেবো। থ্যাংক ইউ এভরিওয়ান, দেখা হচ্ছে পরের ক্লাসে।